সাম্প্রতিক সময়ে পরিচালক আদিত্য ধরের ধুরন্ধর সিরিজে দুটি সিনেমা ভারত এবং ভারতের বাইরে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। এই সিনেমাগুলো আমাদের দেখিয়েছে কিভাবে গোয়েন্দা বা স্পাই যারা হন তারা দেশের সুরক্ষার জন্য নিজেদের পুরো জীবন, নিজেদের পরিচয়, এমনকি নিজের পরিবারকেও বিসর্জন দিয়ে দেন। কিন্তু এই সিনেমাগুলো দেখতে দেখতে আমরা প্রায়ই একটা বিশেষ শব্দের মুখোমুখি হই। শব্দটি হলো অ্যাসেট। আপনারা কি জানেন গোয়েন্দা দুনিয়ায় এই অ্যাসেট আসলে কি? প্রাক্তন গোয়েন্দাদের বিভিন্ন পডকাস্ট এবং সাক্ষাৎকার শুনলে একটি কথা বারবার সামনে আসে। সেটা হলো, যে কোনো দেশ তার নিজের একজন স্পাই বা গোয়েন্দাকে হারাতে প্রস্তুত থাকে, কিন্তু কোনো অবস্থাতেই তারা তাদের একজন অ্যাসেট হারাতে চায় না। কারণ একজন অ্যাসেট তৈরি করতে বছরের পর বছর সময় লাগে, কোটি কোটি টাকা খরচ করতে হয় এবং চরম ঝুঁকি নিতে হয়। কিন্তু আজ আমি কোনো সিনেমার গল্প করতে আসিনি। আজ আমরা ভারতের ইতিহাসের এমন এক অন্ধকার অধ্যায় নিয়ে কথা বলবো যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আপনি কি জানেন আমাদের নিজেদের দেশেরই একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং একজন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভারতের এমনই কিছু অতি মূল্যবান অ্যাসেটের তালিকা সরাসরি শত্রু দেশের হাতে তুলে দিয়েছিলেন? হ্যাঁ, আমরা কথা বলছি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আইকে গুজরাল এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারিকে নিয়ে। আজকের ভিডিওতে আমরা ফাঁস করব কিভাবে ক্ষমতার শীর্ষে থাকা এই ব্যক্তিরা বিদেশের মাটিতে ভারতের গোয়েন্দা নেটওয়ার্ককে পঙ্গু করে দিয়েছিলেন এবং কেন আজ প্রশ্ন উঠছে তারা কি তবে শত্রু দেশের এজেন্ট হিসেবে কাজ করছিলেন। কংগ্রেস জামানার সেই হাড়হিম করা ইতিহাসের পোস্টমর্টেম হবে আজ। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ আজকের বিশ্লেষণ অত্যন্ত বিস্ফোরক হতে চলেছে। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। দেখুন, আমি ভিডিওর শুরুতেই বেশ কয়েকবার অ্যাসেট শব্দটা বললাম। কাজেই মূল বিতর্কে যাওয়ার আগে আমাদের বুঝতে হবে গোয়েন্দা পরিভাষায় অ্যাসেট কাকে বলে। সাধারণ মানুষ মনে করেন যারা ছদ্মবেশে শত্রু দেশে গিয়ে তথ্য সংগ্রহ করে তারাই সব। কিন্তু গোয়েন্দা বিজ্ঞানের দুটি স্পষ্ট ভাগ আছে। একজন হলেন কেস অফিসার বা স্পাই, যিনি ভারতের নাগরিক এবং অফিসিয়ালি র বা আইবির হয়ে কাজ করেন। আর দ্বিতীয়জন হলেন অ্যাসেট। অ্যাসেট হলেন এমন একজন ব্যক্তি যিনি নিজের শত্রু দেশের নাগরিক বা সেই দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে থাকা কোনো ব্যক্তি, যেমন ধরুন কোনো দেশের সেনাকর্তা, পরমাণু বিজ্ঞানী বা শীর্ষ আমলা। এই সমস্ত ব্যক্তিরা নিজের দেশের গোপন নথিপত্র, রণকৌশল বা পরমাণু কর্মসূচির তথ্য ভারতের গোয়েন্দা সংস্থার হাতে তুলে দেন। একজন কেস অফিসার বা স্পাই যখন কোনো শত্রু দেশে যান, তার প্রধান কাজই থাকে এমন কিছু অ্যাসেট খুঁজে বের করা এবং তাদের ভারতের পক্ষে কাজ করার জন্য রাজি করানো। এই প্রক্রিয়াকে বলা হয় স্পটিং অ্যান্ড রিক্রুটমেন্ট। একটি গুরুত্বপূর্ণ অ্যাসেট তৈরি করতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়। তাদের বিশ্বাস অর্জন করতে হয়, বিপুল অর্থ দিতে হয় এবং তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্বও নিতে হয়। পূর্বতন গোয়েন্দা প্রধানরা বলে থাকেন একজন স্পাই যদি ধরা পড়েন তবে তাকে বড়জোর জেলে পোড়া হয় বা কূটনৈতিক চ্যানেলে ছাড়িয়ে আনা হয়। কিন্তু একজন অ্যাসেট যদি শত্রু দেশের হাতে ধরা পড়েন তবে তার পরিণতি হয় নির্মম মৃত্যু। কারণ নিজের দেশের চোখে তিনি একজন চরম দেশদ্রোহী। আর ঠিক এই কারণেই কোনো দেশ তার অ্যাসেটদের পরিচয় পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত লকারে বন্দি রাখে। কিন্তু ভারতের দুর্ভাগ্য দেখুন, আমাদের দেশের দুজন শীর্ষ পদাধিকারী এই সুরক্ষা কবচটাই ভেঙে চুরমার করে দিয়েছিলেন। আমরা প্রথমে কথা বলবো 1997 সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়া ইন্দ্র কুমার গুজরাল বা আইকে গুজরালকে নিয়ে। প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি একটি নীতি প্রবর্তন করেন যা ইতিহাসে গুজরাল ডক্ট্রিন নামে পরিচিত। এই নীতির মূল কথা ছিল প্রতিবেশীদের সঙ্গে কোনো শর্ত ছাড়াই বন্ধুত্ব করতে হবে, বিশেষ করে পাকিস্তানের সঙ্গে। শান্তি প্রতিষ্ঠার এই অতি উদার এবং অবাস্তব আবেগের বশে আইকে গুজরাল এমন এক আত্মঘাতী সিদ্ধান্ত নেন যা ভারতের জাতীয় সুরক্ষাকে 30 বছর পিছিয়ে দিয়েছিল। পাকিস্তানের মাটিতে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের একটি অত্যন্ত শক্তিশালী এবং গোপন নেটওয়ার্ক ছিল, যার নাম ছিল কাউন্টার ইন্টেলিজেন্স টিম এক্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স টিম জে। এই স্পেশাল টিমগুলোর কাজ ছিল পাকিস্তানের ভেতরে বসে ভারতের বিরুদ্ধে চলা সমগ্র উগ্রপন্থী এবং সন্ত্রাসী কার্যকলাপের আগাম খবর জোগাড় করা এবং প্রয়োজন বোধে পাকিস্তানের ভেতরেই কাউন্টার অপারেশন চালানো। এই নেটওয়ার্কের আওতায় পাকিস্তানের সেনাবাহিনী এবং অ্যাডমিনিস্ট্রেশনের ভেতরে ভারতের বহু মূল্যবান অ্যাসেট সক্রিয় ছিল। কিন্তু গুজরাল সাহেব কি করলেন? তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ক্রিকেট কূটনীতি এবং শান্তি আলোচনার নামে ভারতের এই পুরো গোপন উইংটি বন্ধ করার নির্দেশ দিলেন। শুধু তাই নয়,
অভিযোগ রয়েছে যে কূটনৈতিক সরলতার চরম সীমায় পৌঁছে তিনি পাকিস্তানের মাটিতে সক্রিয় থাকা ভারতের বহু গোপন অ্যাসেটের নাম এবং তথ্য পাকিস্তানি প্রশাসনের কাছে পরোক্ষভাবে প্রকাশ করেন বা নিষ্ক্রিয় করে দিয়েছিলেন। এর ফল কি হয়েছিল? পাকিস্তান ভারতের এই উদারতার প্রতিদান দিয়েছিল রক্তের বন্যায়। রয়ের পুরো নেটওয়ার্ক ধ্বংস হয়ে যাওয়ার কারণে ভারতের গোয়েন্দারা সম্পূর্ণ অন্ধ হয়ে পড়েন। আর তার ঠিক 2 বছরের মধ্যেই 1999 সালে পাকিস্তান ভারতের পিঠে ছুরি মেরে কার্গিল যুদ্ধ চাপিয়ে দেয়। কারণ গুজরাল সাহেব ভারতের যে অ্যাসেটদের ধ্বংস করেছিলেন, তারা বেঁচে থাকলে কার্গিল অনুপ্রবেশের খবর ভারত অনেক আগেই পেয়ে যেত। গুজরালের এই একটা ভুলের জন্য ভারতকে কার্গিলের শত শত বীর জওয়ানদের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। আইকে গুজরাল তার প্রধানমন্ত্রীর পদে থেকে নীতিগত ভুল করেছিলেন বলে অনেকে অজুহাত দেন, কিন্তু ভারতের উপরাষ্ট্রপতি মানে প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা সরাসরি অপরাধমূলক এবং শিউরে ওঠার মতো। 2007 থেকে 2017 টানা 10 বছর ভারতের উপরাষ্ট্রপতি পদের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্বে ছিলেন হামিদ আনসারি। কিন্তু তার আগে 1990 থেকে 1992 সাল পর্যন্ত তিনি ইরানে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত ছিলেন। সেই সময় ইরানের তেহরানে ভারতের হয়ে অত্যন্ত গোপনে কাজ করছিলেন রয়ের 4 জন ঝানু অফিসার এবং তাদের তৈরি করা এক ঝাঁক অমূল্য অ্যাসেট। মধ্যপ্রাচ্যে পাকিস্তানের পরমাণু চোরাচালান এবং কাশ্মীরি উগ্রপন্থীদের অর্থায়ন রোখার জন্য এই নেটওয়ার্কটি ছিল ভারতের সবথেকে বড় অস্ত্র। রয়ের প্রাক্তন অফিসার এনকে সুদ প্রকাশ্যে অভিযোগ করেছেন যে হামিদ আনসারি তেহরানের রাষ্ট্রদূত থাকাকালীন রয়ের অফিসারদের কাজকর্মে ক্রমাগত বাধা সৃষ্টি করতেন। কেবল তাই নয়, সেই সময় তেহরানে কর্তব্যরত রয়ের স্টেশন চিফ ডি.বি. মাথুরের গোপন মিশনগুলোকে তিনি দূতাবাসের অন্যান্য সাধারণ কর্মীদের সামনে ফাঁস করে দিতেন। देखिए, मैंने उनके बारे में कुछ जनरल फैक्ट्स ही लिखे थे कि जब वो ईरान में इंडियन इन्वेस्टर थे, उस टाइम उनके टाइम में 4 लोगों को किडनैप किया गया। एम्बेसी के लोग थे, डिप्लोमेट्स, नॉन डिप्लोमेट्स। ये एक बड़ा इम्पॉर्टेंट इशू है और बड़ा स्ट्रेंज बात है कि आप उनके ईरानियंस जो हैं आपके डिप्लोमेट्स को अरेस्ट करके ले जाते हैं, उठा के ले जाते हैं, आपको इन्फॉर्म नहीं करते। कि बहुत सी कंट्रीज़ में हमारे डिप्लोमेट्स हैं, कोई ऐसी इंसिडेंट नहीं होती। अगर पाकिस्तान के साथ होती है तो इमीडिएटली एक्शन भी होता है, काउंटर एक्शन भी होता है। ना उसका काउंटर एक्शन हुआ, ना उसको प्रेस में आने दिया। यहाँ पे डेलिबरेट अटेम्प्ट थी वाली। तो उस टाइम पे वहाँ पे ऐसा माहौल था कि कभी भी किसी को ले जाएंगे और उठा करके ले जाते थे प्रिजन में, एविस प्रिजन में रखते थे उनको, और टॉर्चर भी किया, किसी को ड्रग्स दिए ताकि उसको जो भूलने वाली वो चीज़ है। संदीप कपूर को ऐसे किया। तो एक ये बहुत डिस्टर्बिंग फैक्ट था और मैंने शायद उस टाइम पे तो हमारा इशू उठा ही था। আর সবচেয়ে বড় বিপর্যয় ঘটে যখন রয়ের তৈরি করা অত্যন্ত মূল্যবান স্থানীয় অ্যাসেটদের একটা গোপন তালিকা রহস্যজনকভাবে ইরানের স্থানীয় নিরাপত্তা সংস্থা এবং পরোক্ষভাবে পাকিস্তানের হাতে চলে যায়। এর ফল হয়েছিল অত্যন্ত মারাত্মক। রয়ের স্থানীয় অ্যাসেটদের একে একে গ্রেফতার করা হয়, নির্মমভাবে নির্যাতন চালানো হয় এবং অবশেষে তাদের হত্যা করা হয়। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছিল যে খোদ ভারতীয় গোয়েন্দা অফিসারদের জীবনও বিপন্ন হয়ে পড়েছিল। রয়ের স্টেশন চিফ ডি.বি. মাথুরকে ইরানের গোপন সংস্থা সরাসরি টার্গেট করে এবং তাকে অপহরণ করার চেষ্টা করে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, একজন ভারতীয় রাষ্ট্রদূত হিসেবে হামিদ আনসারি নিজের দেশের গোয়েন্দা অফিসারকে কূটনৈতিক কবচ দিয়ে রক্ষা করার পরিবর্তে সম্পূর্ণ একা ছেড়ে দিয়েছিলেন। পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে ইরানি গোয়েন্দাদের হাত থেকে বাঁচতে এবং প্রাণ রক্ষা করতে রয়ের অফিসারকে অত্যন্ত নাটকীয়ভাবে রাতের অন্ধকারে ছদ্মবেশে প্রায় পালিয়ে ইরান ছাড়তে হয়েছিল। একজন ভারতীয় গোয়েন্দা অফিসারকে নিজের সুরক্ষার জন্য নিজের দেশের দূতাবাসের সাহায্য না পেয়ে এভাবে ফেরারি হতে হয়েছিল। এর চেয়ে বড় প্রাতিষ্ঠানিক অপমান আর কি হতে পারে বলুন তো? কিন্তু পাপ কি আর চাপা থাকে বেশি দিন? থাকে না। বছরখানেক আগে যখন এই পুরো কেলেঙ্কারি এবং ইরানের মাটিতে রয়ের নেটওয়ার্ক ধ্বংস করার বিষয়ে সত্য সামনে আসতে শুরু করে, তখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে হয়েছিল হামিদ আনসারিকে। He's been in controversies before for abruptly adjourning the Rajya Sabha in 2011 when he was chairman of the Rajya Sabha. The Congress government was likely to lose a vote. He did not observe the first International Day of Yoga in 2015. He has disrespected the national flag and he betrayed our intelligence officers in Iran when he was ambassador there in the early 1990s. কিন্তু প্রশ্ন হচ্ছে, হামিদ আনসারির এই ধরনের ভারত বিরোধী মানসিকতার উৎস কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড এবং ভারতের এক কুখ্যাত অপরাধী সিন্ডিকেটের মধ্যে। হামিদ আনসারি হলেন উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার তথা বাহুবলী রাজনীতিবিদ মুখতার আনসারির কাকা বা জ্যাঠতুতো ভাই।
হ্যাঁ, ঠিকই শুনছেন যে মুক্তার আনসারি বছরের পর বছর ধরে উত্তরপ্রদেশে খুন, অপহরণ এবং দাঙ্গার সাম্রাজ্য চালিয়েছিল সে আর কেউ নয়, ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারির অত্যন্ত ঘনিষ্ঠ আত্মীয়। এমনকি তদন্তকারী সংস্থাগুলোর রিপোর্টে বহুবার সামনে এসেছে যে মুক্তার আনসারি শুধু একদম সাধারণ অপরাধী ছিলেন না, তার সিন্ডিকেটের সঙ্গে আন্তর্জাতিক অস্ত্র চোরাচালানকারী, জাল নোটের কারবারি এবং পাকিস্তানের আইএসআই এর সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। ভারতে অশান্তি ছড়ানোর জন্য মুক্তার আনসারি নেটওয়ার্ককে ফরেন এজেন্ট বা বিদেশি চর হিসেবে ব্যবহার করা হতো। যখন পরিবারের একটি অংশ সরাসরি আন্তর্জাতিক অপরাধ এবং বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকে, তখন দেশের উপরাষ্ট্রপতি পদে বসে হামিদ আনসারি কার স্বার্থ রক্ষা করছিলেন তা প্রশ্নটা কি খুব অস্বাভাবিক? ভারতের অতি সংবেদনশীল গোয়েন্দা তথ্য যখন এভাবে বিদেশে পাচার হয়ে যায় এবং দেশের ভেতরের মাফিয়ারা যখন সেই একই পরিবারের ছায়ায় লালিত পালিত হয়, তখন সেই পুরো যোগসূত্রটি ভারতের সার্বভৌমত্বের উপর এক বড় মস্ত প্রশ্নচিহ্ন খাড়া করে দেয়। এই সমস্ত তথ্য এবং ঐতিহাসিক ঘটনা বিশ্লেষণ করার পর আজ প্রতিটি ভারতীয়র মনে একটি অত্যন্ত যৌক্তিক এবং গুরুতর প্রশ্ন জাগছে। আই.কে. গুজরাল এবং হামিদ আনসারি কি তবে নিজেদের অজান্তেই হোক বা সজ্ঞানেই হোক বিদেশি শক্তির এজেন্ট বা ফরেন এজেন্ট হিসেবে কাজ করছিলেন? রাজনীতিতে ভুল সিদ্ধান্ত নেওয়া এক জিনিস, কিন্তু দেশের সুরক্ষা কবচ, দেশের গোয়েন্দা নেটওয়ার্ক এবং বছরের পর বছর ধরে তৈরি করা অ্যাসেট বা মানব সম্পদকে শত্রু দেশের প্লেটে সাজিয়ে দেওয়া সম্পূর্ণ অন্য জিনিস। পাকিস্তান এবং ইরানের মতো দেশে ভারতের হয়ে যারা নিজেদের জীবন বাজি রেখেছিল, তাদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কি কেবলই রাজনৈতিক সরলতা, নাকি এর পিছনে লুকিয়ে ছিল গভীর কোনো আন্তর্জাতিক চক্রান্ত কিংবা ব্ল্যাকমেলের খেলা? আজ যখন আমরা পিছন ফিরে তাকাই, তখন এটা স্পষ্ট হয়ে যায় যে ভারতের জাতীয় সুরক্ষাকে যেভাবে এই ব্যক্তিরা ভেতর থেকে খোকলা করে দিয়েছিলেন তা কোনো সাধারণ ভুল হতে পারে না। এর পিছনে কোনো গভীর গোপন বোঝাপড়া ছিল কিনা তার গ্যারান্টি আজ কে দেবে? এবার আসা যাক সবচেয়ে বড় সত্যিটির দিকে। আই.কে. গুজরালের সরকার টিকিয়ে রেখেছিল কারা? কংগ্রেস। হামিদ আনসারিকে পরপর দুবার দেশের উপরাষ্ট্রপতি বানিয়েছিল কারা? সোনিয়া গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস চালিত ইউপিএ সরকার। এ থেকেই বোঝা যায় এই দেশটাকে এতদিন ধরে মানে কংগ্রেস আমলে কিভাবে চালানো হয়েছে। কংগ্রেস দলের মূল চরিত্রটাই হলো জাতীয় সুরক্ষাকে জলাঞ্জলি দিয়ে তুষ্টিকরণ এবং নিজস্ব রাজনৈতিক ফায়দা তোলা। একেবারে জওহরলাল নেহেরুর জামানা থেকে শুরু করে মনমোহন সিং এর আমল পর্যন্ত ভারতের গোয়েন্দা সংস্থাকে কোনোদিন স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি। যখনই র বা আইবি পাকিস্তানের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নিতে গেছে, তখনই কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আমান কি আশা বা শান্তি প্রক্রিয়ার দোহাই দিয়ে তাদের হাত পা বেঁধে দিয়েছে। কংগ্রেস জামানায় দেশের গোয়েন্দা প্রধানদের চেয়ে বিদেশি রাষ্ট্রদূত বা বিদেশি লবিস্টদের কথা বেশি শোনা হতো। যে দল দেশের উপরাষ্ট্রপতি পদের জন্য এমন একজন ব্যক্তিকে বেছে নেয় যার বিরুদ্ধে রয়ের নেটওয়ার্ক ধ্বংস করার অভিযোগ রয়েছে, সেই দলের হাতে দেশের ভবিষ্যৎ কতটা সুরক্ষিত তা আজ আমাদের গভীরভাবে ভাবতে হবে। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন ভারত জাতীয় সুরক্ষার প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে, যখন বিদেশের মাটিতে ভারতের শত্রুদের উপর সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তখন আমাদের মনে রাখা দরকার যে একসময় এই দেশেই এমন এক সরকার ছিল যারা আমাদের নিজেদের অ্যাসেটদের শত্রুর হাতে তুলে দিত। কংগ্রেস এবং তাদের সহযোগীদের এই দেশবিরোধী এবং দুর্বল মানসিকতার কারণেই ভারতকে বছরের পর বছর সন্ত্রাসবাদের দংশন সহ্য করতে হয়েছে। আর এই কারণেই আজ সচেতন ভারতীয় দাবি, যে দল দেশের সুরক্ষাকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি মনে করে ব্যবসা করেছে, তাদের সবসময় ক্ষমতার অলিন্দ থেকে দূরেই রাখা উচিত। সিনেমার পর্দায় আমরা যে দেশপ্রেম দেখি, তার চেয়ে বাস্তব জীবনের দেশপ্রেম এবং পিছনের বিশ্বাসঘাতকতা অনেক বেশি ভয়ানক। আই.কে. গুজরাল এবং হামিদ আনসারির এই অন্ধকার ইতিহাস নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের কি মনে হয় এদের এই কাজের জন্য এদের মরণোত্তর বিচার হওয়া উচিত? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম।